মাসি বক্স লাগিয়েছে। মাসির বাড়ি কত বড় বাড়ি দেখ শালা মাঝখানে দৃশ্য দেখো। এ মাসি কিসের ব্যবসা রে? উঠবে না। এ মাসি টুল নাই দাড়ি নাই। আরে মাসি পেন টুল পড়ছি নাকি? এ মাসি তুই বল, আমি পড়বো না। এ পড়বি রে, পেছে ভিতে পারবি না। কেন? মাসি কি বল? তুই কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা? টুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাট খাড়া নাই। দেখেছিস? এসব খোঁজতে আমার খোঁজতে এগুলো সব আমার খোঁজতে। এদের ঝোলা নাই ঝাম্পি নাই মাল লেবে কিসে রে? তুই এই ব্যবসা বুঝবি না হাবল। এ মাসি এটা কি মেশো? এটা তো নতুন মেশো রে। আগের মেশোটা প্রত্যেকদিন একটা করে মেশো পাল্টায়। বাবা হালের বলদ পাল্টানো করছিস তো। এ মাসি আচ্ছা তুই এই ব্যবসা বুঝবি না। না না তোদের এই তুল নাই দাড়ি নাই কিসের ব্যবসা রে? তোরা হবে না, তুই পারবি না। একটা কথা কবার বলে বুঝতে পারছিস না? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোরা হবে না, তুই পারবি না। হবে না? তো চিয়ারা দেখি বলছে তুই পারবি না। মাসি হাবল না পারু, আমি ব্যবসা করব, আমি পারবো কি না পারবো? আরে তোর হবে। ও তোকে 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 নিয়ে এসে আমি ঠকে গেলাম রে। হাবল পগলো বাজাম পগলো। কত টাকার মাল নিয়ে দে? কেন 5000? এই টাকা দিয়ে দে না, এই হ্যাঁ। টাকা দাও। এ ভাই কথা হয়েছে সকালে। না বললে তো হবে না, লাগবে। আগে টাকা দেব না। না বললে হবে না, এখন লাগবে টাকা। আমি টাকা দেব না, আগে দেব না। টাকা দেবে না হরিদাস পাল। বেশি বাড়াবাড়ি করবে না শালা। মারলে টাকা দেবে না বলছে? পাল্লা দেখলি চালিয়ে দেবো সাবল। হাবল তুই আবার খুন করলি? গুড বাই, গুড বাই। গুড় খাই এইবার গুড় খা, তুই খাগা। আরে হাবল কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ। না রে। এ মাসি বাঁচা, মাসি বাঁচা। কেন বাঁচাবো? লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তুকে আমি পুলিশটা আসতে পারবে না। তাহলে আমি কোথায় যাবো বলতো? যেখানে যাচ্ছি সেখানেই খুন। শোন হাবল, তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে, এখানেই থাকে। চলে আমার সঙ্গে। বললাম খুন করি না, বারবার খুন করে দিচ্ছিস। এদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা বুঝতে পারছি না। তুই কত ভাবতে হবে না? হ্যাঁ। মানুষকে খুন করে দিলে এবার পুলিশ এসে ধরবে, চল। তখন কি করবি সেটা চিন্তা কর। চল। শোন তোর মায়ের বলছে বড় ব্যবসা, সাথী সেইখানে গিয়ে তোকে বিয়ে করবো। বলে বাবু প্রতিদিন আসে, আজ কতদিন আসা বন্ধ করে দিয়েছে, ভালোই লাগছে না। বাবু এসে কি সুন্দর আনন্দ করে, কত কথা গল্প। হাই ডার্লিং, হ্যালো কেমন আছো তুমি? তুমি তো সে বাইরে কাজে কাজে ব্যস্ত, এই আজ এখানে মিটিং কাল ওইখানে মিটিং, তাই জন্য তো আমি আশা পাচ্ছি বসে আছি। আরে গ্রাম থেকে এলে তোমাকে এত বড় একটা ব্যবসার কাজে লাগালাম, হ্যাঁ আমি ভাবলাম যে অনেক দিন যাওয়া হয়নি, আজকে একবার যাই। তো চলো, আমি যেহেতু এসেই গেছি, একটু আমাকে একটু খুশি করে দাও তো তুমি। আজ দুজনে মিলে খুব আনন্দ করব। চলো। ভালো একটা দামি মাল রেখেছি তোমার জন্য। শোনো বাবু, হ্যাঁ আরে খুলে দেব দিলটা, আরে আমার দিদির বিরাট ঘর তো, বাপে ফুল মালা আলো। এ আমার মাকে ডেকে দে। দিদি দরজাটা খোল। এ কি? এ আমার মা কই? এই তো তোর মা। কোনটা মামা? এইটা ইয়ার কি মার জায়গা নাই? কি বলছো? এটা আমার দিদি, তোর মা। হ্যাঁ তোর মা ভালো করে দেখ। এই আমার মা। হ্যাঁ তুই আমার চিনতে পারবি না, দাঁড়া আমি তোর মাকে দেখি, আমি ঠিক চিনতে পারবো। এইটাই তোর মা। কি পড়েছে
পড়েছি নাকি? এই লুঙ্গি কেন পরবো? তবে? এই লেহেঙ্গা চুড়ি পরেছি। লেঙ্গা ছুরি। চুলি চুলি না, লেহেঙ্গা চলি। লেঙ্গা চলি। হ্যাঁ, এ মা তোদের কিসের ব্যবসা রে? অনেক বড় ব্যবসা। তাই নাকি? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই করবি হ্যাঁ? না? হাবল আমার তোর দ্বারা হবে না। হবে না। না। কেন আমার পুঁজি নাই নাকি? আরে এ আমাদের কাছে নেতালায়। আরে নেতা তুমি তুমি এখানে কি ব্যাপার? আরে এই বাবুর জন্য তো আজ আমার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। আরে ভালো আছি। এই নেতাই তোকে দিয়েছে রে। হ্যাঁ। ও নেতা ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। না না, ওই ব্যবসা তোমার দ্বারা হবে না। তাহলে কার দ্বারা হবে? তোকে পছন্দ হচ্ছে না? হ্যাঁ। তোর চেয়ার দেখ, তোর জামা নাই কিছু নাই, হবে না তোর ধারে সর। আমাদের গায়ের নেতা আমি একবার বলে দেখি। বাবু একে চিনিস? আমাকে কে মেয়েটা রে? এ খেন্দির বিটি ফুলি। ফুলি গো, তোমার ছেলেকে বিয়ে করব। এত বড় হয়ে গেছে। হ্যাঁ, ফুলির মা তো কথা দিয়েছে তোর সাথেই ফুলির বিয়ে দেব। ভালোই হলো। বাবু বলছি ব্যবসা আবার হবে? হ্যাঁ, তোমার দ্বারা ব্যবসাটা হবে। হবে? হ্যাঁ। ও নিয়ে যান নিয়ে যান। হ্যাঁ বল, ওই ফুলির দ্বারা হবে না হ্যাঁ? ব্যবসা করা। তুই কি না? ওই যে ফুলি বাচ্চা মেয়ে না, নেতা বলছে হবে, তুই বলছি হবে না। টাকা পয়সা না লাগবে না, এর দ্বারাই হবে, কিন্তু ওর দ্বারাই হবে না। তাহলে আমি যাই। হ্যাঁ? আমি তাহলে চলে যাই। ওই বাচ্চা মেয়ে ওর দ্বারা হবে না, বুঝতে পারছেন তো? না, না, আমি ছোট না আছে। আছি তো। চলুন আমি যাব। না না, আমি ব্যবসা চালিয়ে আমি যাও। ছেড়ে দিন বাবু। চালিয়ে যাও। হ্যাঁ? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় তাহলে এই বাবু ফুলিকে নষ্ট করে দেবে। এ তুই কি করলি হাবল? এ তুই কি করলি? শালাকে ওই চালিয়ে। বাবুকে তুই মেরে ফেললি? দিলাম শালাকে চালিয়ে। ওরে হাবল, ভালো তো। ফুলিকে নিয়ে এক্ষুনি তুই পালিয়ে যাই কলকাতা ছেড়ে। কেন? এক্ষুনি লাল বাজার থেকে পুলিশ আসবে, হ্যাঁ। তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। পালিয়ে যা বাবা, পালিয়ে যা এখান থেকে। মারে তুই তুই সদ্য বাড়ি ফিরেছ। না হাবল, আচ্ছা পুলিশের গাড়ি আসছে মনে হয় রে। আমার ভয় লাগছে। এ মা তুই তো বাড়ি চল। না বা, আমি যাব না হাবল। যা। যে বাড়ি থেকে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। তোর আমি পায়ে ধরছি, বাড়ি ফিরেছ মা। বললাম তো আমি যাব না। তুই বাড়ি না গেলে বাবাটা মদ খেয়ে খেয়ে একবারে দুর্বল হয়ে গেছে। গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরেছ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে। না, হাবল, বললাম তো আমি বাড়িতে ফিরে যাব না। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা বাজে অপবিত্র হয়ে গেছে। এ সংসারে পা দিতে পারবে না রে। ওরে গঙ্গা কোনো অপবিত্র হয় না। গঙ্গার জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু পবিত্র গঙ্গা। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরেছ মা। তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি না ফিরেছ। হাবল, একবারই তো বলেছি আমি ওই বাড়িতে কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না, না যাব না। হাবল, এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি বল হাবল? বল, কেন খুন করলি? আমার মার মা নাই, মা আমার নোংরা হয়ে গেছে। আমার মা নোংরা হয়ে গেছে। এই মাকে আমি শেষ করে দিই। এই হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি করবেন, আমি চালিয়ে দেবো। একটা খুন করলেও যা হবে 10টা খুন না করলে- হাবল, আর খুন করিস না, তোর সাজা হয়ে যাবে। তুই ছেড়ে দে তোর মাসিকে। এই হাবল, এই, সাবল নামা আমি গুলি করব না। না, তুই তোর মাকে খুন করলি কেন? ও আমার মা। হ্যাঁ, তোর মা। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। মা জাতির কলঙ্ক, মা বলে কেউ নেই। মা কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার তেলিজা। তুমি জানো কত অনাথ শিশুদের আমি আমার আশ্রমে নিয়ে এসে মনের মতো করে মানুষ করি। তারা সবাই আমায় মা বলে ডাকে। যা দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তাই তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক? যে মা ছেলে স্ত্রী সন্তানকে ফেলে দিয়েছে, কলকাতায় ভর্তি মারে, এরা মা
হাজার হাজার মায়ের তুমি অবমাননা করতে পারো না হাবল? হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা কলকাতায় এসে অজাত হয়ে গেছে। ওরা জাত নেই, জাত হারিয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির। তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতি কি রূপ, লালন বলে জাতি কি রূপ, দেখলাম মায়ের নজরে। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। হাবল, আগে তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারটা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দাস সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনারা যখন এই ভারতকে স্বাধীন করেছেন, কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। আজও ভারতবর্ষের ভালো ভালো মাস্টার আছে, তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে বড় ব্যারিস্টার। তাই আজ একটা মাস্টারের জন্য তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে, কে বলে কে বলে? আমি আছি। কে? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আজকালকার নেতারা নেতা। আপনারা যখন দেশকে স্বাধীন করেছেন, আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে কলকাতায় ভর্তি করেছেন? আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়ে নিয়ে এসে এরা হোস্টেলে গিয়ে ভর্তি করে। এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের ভাতার টাকা থেকে হাত পেতে টাকা নেয়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এইসব নেতাদের জন্য আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু ভুলে যাচ্ছ কেন? একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হয় না। এখনো সমাজের বুকে ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়। এখনো ভালো নেতা আছে বলে আজও গরিব উপকৃত হয়। এখনো ভালো নেতা আছে বলে আজও সমাজ সচ্ছল ভাবে চলে। তাই একটা নেতাকে দিয়ে হাজার হাজার নেতার বিচার হতে পারে না। হাবল, আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো? হ্যাঁ, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে তাড়িয়ে না দেওয়া হয়, এদেরকে যদি সমাজ থেকে দূর না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা। এদেরকে খুন করে আমি কোনো অপরাধ করিনি। করেছো হাবল। আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই তুমি অপরাধ করেছো। শাস্তি তোমার হবে, বিচার তোমার হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যাদের সামনে এতগুলো খুন তুমি করেছো, সেই জনতাই করবে তোমার বিচার। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, আমি যাদের মার্ডার করেছি, এরা সমাজের আগাছা। এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনারা শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করবো। দেখি দেখছি হাজার হাজার জনতা চিৎকার করে বলছে,
হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। যদি তাই হয় তাহলে শোনো হাবল, জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি এক বাক্যে বলছি, হাবলের চির মুক্তি। পারছি না, হ্যাঁ? যতবার শেখাতে যাচ্ছি ততবার বলছি মাসি পারবো না। কিছুই পারবো না। হ্যাঁ, এবার ডালে নিয়ে সব আছে। ও মাসি, কি করবো বলো তো ভুলেই যাই। তুমি আজকে শিখিয়ে দাও আর ভুলবো না। আর যদি ভুলে, হ্যাঁ, এবার থেকে মনে থাকবে কতদিন করে লাইন মারো। এই যে ঘরের ভেতর ঢুকিয়ে জামার মারবো না, এবার মনে থাকবে। না না, এবার মনে থাকবে। মনে থাকবে তো? হ্যাঁ, শিখিয়ে দাও। আমি যেমন বলবো তেমনি করে। আচ্ছা, আরে ভুলে দেব দিল মোহলা, মনের মান পায় যদি। শালা টলতে টলতে শোনা গাছ এসে গেল। মাসি, কি হলো? আজকে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? অনেক মাল আছে, তার মধ্যে চয়েস করতে হবে তো কোন ও। মালটা নেবে। চয়েস করতে হবে, চয়েস করে নেব। খুলে দেব। কি বললে? I love you. I love you. এই তো এই শালা Hi, darling. চশমা। ও মাসি, এইটাই পছন্দ? কত লাগবে? 10,000 টাকা। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে সকালে নেবো, পয়সা পেমেন্ট করে দেবো। সকালে হবে না, সকালে হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। আগে দেবো না। কেন? শালা সোনা গাছের আগে একদিন এসেছিলাম, আগে টাকা পেমেন্ট করে দিয়েছি, জামা প্যান্ট খুলে তাড়িয়ে দিয়েছি। এই যমুনা, নিয়ে যা তোর রুমে, কিন্তু টাকা আদায় করা দায়িত্ব তোর। ঠিক আছে। ঘরটা তোমার? হ্যাঁ আমার। এই খাটটা না তোমার জন্য। এই
হাতটা তোমার আর আমার। তুমি আমাকে খালি enjoy দাও। साथिया बिन तेरे दिल माने ना क्या करूं कुछ जाने ना ये तेरा दीवाना তুমি আমাকে চলে যেতে বলো না। তুমি ছাড়া যে জীবন আমার কেউ নেই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না উত্তম। তুমি চলে যাও আর জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এই দেখাই আমার জীবনে শেষ দেখা। চলে যাও। এই জীবনে শেষ দেখা, আর তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। ঠিক আছে উত্তম, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় এই দেখো আমি কিছু গয়না পরে এসেছিলাম। এই গয়নাগুলো আমি যদি নিয়ে যাই, পাপি হয়তো জানতে পারলে খুব মুশকিল হবে। তাই বলছি কিছু গয়না দিচ্ছি, তোমার বউকে দিও। এইটা শুধু আমার তরফ থেকে উপহার। কি বললে? তোমার গায়ের গয়না? না না এই গয়না আমি নিতে পারবো না। আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার গায়ের গয়না আমি কিছুতেই নিতে পারবো না। উত্তম, তুমি যদি না নাও আমি যে খুব দুঃখ পাবো। কি বললে? তুমি তো আমাকে বিয়ে তো করলে না। এই গয়নাগুলো নিয়ে তুমি যদি নাও না, আমি জানবো চিরকাল আমি তোমার পাশে আছি। পারুল, এই গয়না না নিলে তুমি মনে বড় আঘাত পাবে, বড় কষ্ট পাবে। না পারুল, যে আঘাত তুমি পেয়েছো, যে ব্যথা তুমি পেয়েছো, এরপর আর আমি আঘাত দিতে পারবো না। পারুল, জানি উত্তম, তাই তো বলছি এইগুলো তুমি নাও। আমি অনেক দূর থেকে জানবো আমার ভালোবাসা তোমার কাছে আছে। উত্তম, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা আমি তোমায় বলে যাই। তোমার যে ভালোবাসা আমার কাছে আছে, কি জানো? কি আছে? তোমার ভালোবাসার পরশতে তোমাকে যা আমি উজাড় করে দিয়েছি, আজকে তোমার সন্তানের মা হতে চলেছি। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আমার যখন বিয়ে হবে, তোমার ঘরে যাব, সেই ঘরে গিয়ে হয়তো এই ফুলসজ্জা রাতে খবরটা তোমাকে আমি জানাবো। কিন্তু আমার জীবনে তা হলো না উত্তম। আমি এই গর্ভের সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি। কোনোদিন আর তোমার কাছে আসবো না। চলে যাচ্ছি উত্তম। চলে গেল, এক রাস দুঃখ মুখে করে চলে গেল। কিন্তু কিন্তু কি বলে গেল? আমার ঔরস যত সন্তান পারুলের গর্ভে। এ কি করেছি আমি? কি মহা ভুল করেছি! ওগো ভগবান, এই সুন্দর পৃথিবীতে পারুল ছাড়া আমি বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু রাবিশ রাবিশ রাবিশ! আমার নাস্তিক পরিবেশে আমার দাদা আমাকে বিয়ে দিয়েছে। না না, এই সোসাইটিতে আমি কিছুতেই থাকতে পারবো না। দাদা এলে দাদাকে বলবো যে এখানে আমি এদের সাথে থাকতে পারবো না। পারছি না। দাদাকে বলে আমরা দুজনে মিলে আবার সেই কলকাতা ফিরে যাবো। ভূতের 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 কালো কালো মানুষ, চারিদিকে গোবরের গন্ধ। একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতন কি বকছিস? তুমিই তো আমাকে বকা করাচ্ছো দাদা। আমি বকা করেছি মানে? তুমি এরকম নাস্তিক পরিবেশে কেন আমার বিয়ে দিয়েছো? এই পরিবেশটা খারাপ? হ্যাঁ, পরিবেশটা। আরে তুই পাগলি হলি, মনে রাখিস এই ঘরে বিয়ে দিয়েছি। ও তুমি দেখতে শুনতে খারাপ নয়, হ্যান্ডসাম ছেলে। হ্যাঁ, কেন বিয়ে দিয়েছি তোর সঙ্গে বলতো? কেন? আরে তুই পাড়া গায়ে থাকবি নাকি? আমার কথা শোন, কি? এই পাড়া গায়ে তোকে পরে থাকতে হবে না।
আমি যে কথাটা বলছি একটু মাথা দিয়ে কান খুলে শোন। কি শুনবো দাদা? যেমন করে হোক ওই উত্তমকে ওর দাদা বৌদির সাথে থেকে আলাদা করতে হবে। কিন্তু কিভাবে আলাদা করবো? আমি বুঝতে পেরেছি। কিভাবে আলাদা করতে হবে সেটা তুমি বুঝে নিতে হবে। হবে না। আরে আমার ভাবতেও লজ্জা লাগে। কথা বলো না। শোন কথাটা। উত্তমে দাদা বৌদিকে আরে ঘরের কাজ করাবি, বাজার করাবি, এমন কি ওই বাজার থেকে একদিন পরে হয়ে গেছে। কি বলেছো দাদা? ওই জন্য তো তুমি আমার দাদা বুঝতে পারছো। দাদা, এই পরিবেশ থেকে থেকে না মেজাজটা একদম ভালো লাগে না। তোর মাথাটা গরম হয়ে গেছে তাই না? নে সিগারেট খেয়ে। ঠিক আছে দাদা। আমি সেটা একদম কলকাতা। কি বলেছো দাদা? বাড়ি যাবো, হোটেলে যাবি। যাবো। আরে যেমন আর শুধু তাই নয়, নিত্যে নিয়ে তাদের সাথে ও দাদা, আমি একটা কথা বলছিলাম। তুমি আমাকে মাঝে মাঝে বলো না তুই দেখতে খুব সুন্দর, স্মার্ট, কি সুন্দর চেহারা। কিন্তু দাদা, আমার কিন্তু একটা ইচ্ছা আছে। কি আর চাওয়াল সেই ইচ্ছা তো তুমি ছাড়া কেউ পারবে না পূরণ করতে। বলো তো, আমি সুন্দর একটা নায়িকা হতে চাই। আরে হবি আর নায়িকা হতে গেলে এই মডার্ন যুগে মডার্ন গান গাইতে হবে, নাচতে হবে। দেখি একটা গান গাইতে একটু নাচ দে। মডার্ন গান গাইতে বলছো, ডান্স করতে বলছো? আচ্ছা দাদা, এখনকার দিনে যে গানগুলো রয়েছে ওই গান গাইলে হবে তো? হ্যাঁ রেখেবি। ঠিক বলেছো, সেই গানটাই গাইবো। এ গাছে ফল ধরেছে, লোকে নজর পড়েছে, আরে পায়ে পড়া বুঝি এই পাতে দেবে না। তোকার গান গাইতে হবে না। চল দেখি উত্তমের দাদা বৌদি কি করছে। শোনো দাদা, তুমি যে প্ল্যান টাকা দিলে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি কাজ করব। কিন্তু একটা কথা দাদা, তুমি বাইরে দূরে দাঁড়িয়ে দেখো তো যে তোমার প্ল্যান মতো সে পথে আমি চলতে পারছি কিনা। তোর সব সময় ছায়ার মতন তোর সাথে আমি থাকবো, শুধু তুই আমার কথার মতন কাজ করে যাবি। দেখ তোর লাইফের আমি কি করতে পারি। ওই তো বড়দা চলে যাচ্ছে ওই ধারে। ঠিক আছে, আমি এখনই ডাকবো। ও বড়দা, বড়দা! বৌমা, তুমি আমায় ডাকলে? হ্যাঁ, আপনাকে আমি ডাকলাম। কিন্তু কেন বৌমা হঠাৎ কত ডাকলে? বেলা হয়েছে বলেন তো দেখলি? আরে বাজারে যেতে হবে তো। হ্যাঁ, মানে বৌমা। বাজার করে না আনলে রান্নাটা হবে কি করে? বেশ বৌমা, এতদিন তো বলো না, আজকে বললেন। তাই বাজার থেকে কি কি আনতে হবে তুমি আমায় বলো। শুনুন বাচ্চা, আজ থেকে কিন্তু বাইরের কাজ দায়িত্ব আপনাকেই নিতে হবে। রেশন তোলা, বাজার করা, দুধ আনা, এইসব কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে। আচ্ছা, দেখুন ওই বাইরে রাখা আছে বাজারের ব্যাগ, ওতে ফর্দতে সবকিছু লেখা আছে। আচ্ছা। যা যা লেখা আছে তাই তাই বাজার থেকে নিয়ে আসবে। আর পাই টু পাই
দেখে আমাকে হিসাব দেবেন আপনি। তুমি হিসাব নেবে? হ্যাঁ বর্দা। বেশ দেব। বেশ শুনুন, তাহলে সংসারটা তো আমাদেরকেই হ্যাঁ, চালাতে হ্যাঁ, হয়। আর বেশ। বাজার যখন যাচ্ছেন একটা কথা বলছিলাম, কি? কিছু যদি না মনে করেন তাহলে বলছি। আচ্ছা, বলো বলছি, বাবা। বাইরে বারান্দাতে দেখবেন আমার এক জোড়া জুতো আছে, ছিঁড়ে পড়ে আছে। তাই বাজারে গেলে পরে জুতো দুটো নিয়ে যাবেন, ভালো করে সেলাই করে। তাকে কোন কথা বলছো তুমি? ঠিকই বলছি। শুনুন, এসব কাজ আপনাকে করতে হবে। আমাকে? আর আপনি যদি না করেন তাহলে বাড়ি থেকে আপনাদের আলাদা করে দেবো। বাবা! হ্যাঁ, ঠিক বলেছেন। দাঁড়াও বৌমা, আলাদা করে দেওয়ার আগে এই প্রস্তাবটা কে রেখেছে? আমার ভাই উত্তম। বাজার যাওয়ার আগে এই পয়সাটা আমি আগেই করতে চাই। যে উত্তম এত বড় কথা বললো কি করে, আর সাহস তো ফেলে কোথায়? উত্তম, উত্তম, চিৎকার করছো কেন? বলো কি হয়েছে? আমাকে জিজ্ঞাসা না করে তোর গুণধর বউকে জিজ্ঞেস করলে পারি। কথাটা আপনি আজ বলুন। থেকে আমাকে বসে খেতে দেবে না। ঠিক আছে, তো বাজার করতে হবে, পাই টু পাই হিসাব তোর বউকে বুঝিয়ে দিতে হবে। যাবার সময় তোর বউর ছিঁড়া জুতো টুতো সঙ্গে করে নিয়ে বাজার থেকে সেলাই করে এনে দিতে হবে। আর এসবগুলো যদি আমি না করি তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। তুই তো বলেছিস। আমি বলেছি? হ্যাঁ, আমরা বোঝা হয়ে গেছি। শোনো দাদা, একটা কথা মনে রেখো যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের এই রক্তের সম্পর্ক কখনো ম্লান হয়ে যেতে পারে। কিন্তু আমি জানতে চাই আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? আমি। What nonsense? তামাল রায়, তুমি এত বড় কথা বলেছো কেন আমি জানতে পারি? সত্যি উত্তম। আচ্ছা, তোর ভোলা মন, এ কথাটা আমার নয়, তোর কথা। আমার? কেন দাদার সামনে বলেছিলি তোর লজ্জা লাগছে? আরে মনে নেই? আরে সেই তো, ও সেদিন ওই চায়ের দোকানে বসে দুজনেই চা খেয়েছিলাম। তুই বলছিলিস দাদা বৌদি আমার বোঝা হয়ে গেছে, আমি কার সংসার আর টানতে পারছি না। আর দাদা বৌদি যদি আমার ঘাট থেকে নেমে যায় আমি একটু শান্তি পাই, একটু হালকা হই। এটা তুই বলছিলিস। আমি বলেছি হ্যাঁ, তোমাকে? তুই বলছিলিস। গেট আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তোমার মতো লম্বা চরিত্রহীন এই বাড়িতে এলে তোমার হাত পা ভেঙে গুড়িয়ে দেবো আমি। গেট আউট আই সে। উত্তম! চলে আমি যাচ্ছি উত্তম, তবে একটা কথা মনে রাখিস, কিন্তু আবার আমাকে এই ঘরে আসতে হবে। কেন বলতো? কেন? কেন যে আমার বোন দিয়েছে এই ঘরে। আবার কোন দিন আসবো জানিস? কোন দিন? এই তোদের ঘরে যখন দাও 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 করে আগুন জ্বলবে, আগুন জ্বলতে জ্বলতে সব কিছু পুড়িয়ে ছারখার করে সেই আগুনটা যখন আস্তে 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 নিভে যাবে, ঠিক সেই সময় আসবো আমি। বেশি কিছু করবো না, ওই আগুনটা যখন নিভে যাবে না, ওখানে এসে হাওয়া দিয়ে পুনরায় আবার আগুনটাকে জাগিয়ে দেবো। কথাটা মনে রাখিস। দাদা, তুমি বিশ্বাস করো, এই সব কিছু ভেঙে দিতে আমি চাই না। তুমি যে আমার দাদা। বলো দাদা, বলো তুমি ভেঙে দেবে না? না রে ভাই, এত ঠনকো কাঁচের চুড়ির মতো আমি ভেঙে কখনোই যাব না। তুই যে আমার ছোট্ট ভাই, তোকে অনেক আশা নিয়ে আমরা মানুষ করেছি। যা, যেটা নিয়ে সংসারে এত বাড়াবাড়ি হয়ে গেল, এটা নিয়ে মায়ের সঙ্গে তুই আর অশান্তি করিস না। তুই শান্ত হ, আমি বাজারে যাচ্ছি ভাই, আমি বাজারে যাচ্ছি। উত্তম, তুমি আমার সাথে দাদাকে ইনসাল্ট করলে। শোনো নীলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। তোমার সাথে আমার বোঝাপড়া? হ্যাঁ। কেমন বোঝাপড়া আছে? তোমার বড় করা প্রয়োজন। আরে বউ, এটা কলকাতা নয়, এটা গ্রাম পাড়াগা। আজ থেকে এইসব নোংরা পোশাক পরিত্যাগ করে শাড়ি শাঁখা সিঁদুর পরবে, তুলসী তলায় প্রদীপ জ্বালবে, সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুরকে প্রার্থনা করে বলবে ঠাকুর সংসারে মঙ্গল করো। তাই আজ থেকে এইসব নোংরা পোশাক পরিত্যাগ করবে। ননে ভাই!
তোমার আদেশ আমি মানছি মানছি। শোনো, তোমাদের কারা গায়ে ছেড়ে দেবো তো? কিন্তু মনে রেখো না, এইরকম পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, এতে কাউকে দেখতে পাওয়া যায় না। তোমার কাছে আমি শিক্ষা অর্জন করতে আসছি। নীলিমা, তোমরা তোমাদের মতো মেয়েরা নিজের যৌবনকে ঠিক রাখার জন্য সন্তানকে মাতৃদুগ্ধ পান করায় না। এইসব নোংরা পোশাক পরিচ্ছদ করে অফিসে কাছাকাছি যায়, যৌবনের পাখনা মেরে পাঁচটি দিয়ে ফিরিয়ে দিয়ে জ্ঞানকে কালচারে বন্যা বইয়ে দেয়। অদূর ভবিষ্যতে তাদের দেশে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে। আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি, মাতৃদুগ্ধ পান করায়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না, ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু। তুমি জানো না তুমি বিয়ে করে কাকে এই বাড়িতে তুমি যেমন আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছো, এই বাড়িতে কয়জন কি করি, এত বড় বাড়ির একমাত্র আমি চাকর, সব কাজ আমি না করলে এদিক থেকে ওদিক হয়ে যায়। এদিকে দাদা বাবু শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, এদিকে তার মেয়ের দিকে কোনো ধ্যান নেই। মেয়ে কখন কলেজ যাচ্ছে, কখন আসছে, কোনো ধ্যান নেই। আরে বাবা, আমার একটু চোখ এদিক থেকে ওদিক সরানো যায় না? আপনারাই বলুন, আরে এই বয়সে এত কাজ আমার পক্ষে সামলানো যায়? যায় না, তবু করতে হয়। কি করব? দিদিমণিকে এই ছোট্ট থেকে কোলে পিঠে করে এত বড় মানুষ করেছি, এই বাড়ির উপর আমার একটা মায়া পড়ে গেছে। বাড়ি ছেড়েও আমি যেতে পারি না। আর দাদাবাবু তো ব্যবসা নিয়েই পড়ে আছে। দেখি আবার দিদিমণি কোথায় গেল। দিদিমণি, ও দিদিমণি, তুমি বাড়ি এসেছো? দিদিমণি, ও এই বুঝি আসার সময় হলো তোমার? কেন ডাকছো বলো দাদু? কেন ডাকছি মানে, কালকে তোমার শরীর খারাপ হয়েছিল, মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তার জন্য ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছিল। আর তাই দেখে তোমার বাপি তো রেগে খুব মাথা গরম করে বলছে, ওই মেয়ে যদি বাড়িতে ঢোকে আমি এক ফোঁটা জল স্পর্শ করবো না। আমি তো জানি না বাপু, আমি মূর্খ সূর্খ মানুষ। কি আছে দিদিমণি এই চিঠিতে? যে চিঠি না, এটা সে ডাক্তারের কি লেখা, যে ওটা কি বলে প্রেসক্রিপশন নাকি? কই দেখি, আমাকে দাও তো। কি লেখা আছে? তুমি মূর্খ মানুষ তো, ওই জন্য বুঝতে পারোনি। এটাতে লেখা আছে যে আমি সন্তানের মা হতে চাই। দেখি দিদিমণি। হ্যাঁ দাদু। এই সন্তানের বাবা কে দিদিমণি? এই সন্তানের যে বাবা, কেন বলতে পারবে না? এদিকে জানো, এদিকে তোমার বাবি ওই প্রেসক্রিপশন দেখে
বলেছে ও যদি দিদিমণি, তোমার দিদিমণি যদি ঘরে ঢোকে আমি এক ফোঁটা জলের স্পর্শ করবো না। এই ঘরে ঢোকার সাথে সাথে ওকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিস। দাদু হয়তো দাদাবাবু দেখা সাক্ষাৎ হয়নি, সেই আগে হয়তো বলেছে এত বড় ঘটনা দিদিমণি, এটা তো ঠিক নয় দিদিমণি, এটা তো ঠিক নয়। বাপি তো রাগ করারই প্রয়োজন, কেন জানো? আমি যেহেতু সন্তানের মা হতে চলেছি, এই সমাজে তো বাপি তো মুখ দেখাতে পারবে না, ওই জন্যই বাপি আমার উপরে রেগে আছে। আর ওই জন্যই বলেছে যে এই ঘর থেকে আমি এই ঘরে আমার এই সন্তানকে আমি চলে যাচ্ছি। আরে আরে না 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 না, আরে বাপি কি বলেছে না বলেছে তা বলে তুমি রাগ করে চলে গেলে হবে? তোমার বাপি আসুক, দেখা করবে, কথা বলবে, তারপর তুমি যাবে। তুমি জানো না, তুমি তো জানো বাপি কি, বাপি যদি আমাকে আবার দেখতে পায় তাহলে হয়তো আর কিচ্ছু সে জলে স্পর্শ করবে না। আমার জন্য আমি কারো আমার জন্য আমার বাপিরও মুখে চুনকালি মাখাতে দেবো না। তাই বলছি দাদু, তুমি তো আমি এটা এই বলতে, ঘরে আর থাকবো না। তুমি বাপিকে দেখো, তুমি খেয়াল করো। আমি আসছি দাদু। দিদিমণি দিদিমণি থামো 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 দিদিমণি। যা, আমি কেমন মানুষ, দিদিমণি ঘরে ঢুকতে না ঢুকতে এইসব কথা কি আমার বলা দরকার ছিল? আর দাদা বাবু ব্যবসার কাজে সব সময় বাইরে বাইরে থাকে, একদিন হঠাৎ ওই কাগজে দেখি কি সব বললো, বাবরে দিদিমণি আবার কোথায় চলে গেল দেখি। অবধ মেয়ে এই বয়সে সে কোথায় যাবে? না আমি দেখি দিদিমণি কোথায় গেল। দিদিমণি দিদিমণি না না, কিছু থেকে ভয়ে ভয়ে বিচ্ছেদ করা যাচ্ছে না। কি করে যে এদের দুইজনকে আলাদা করব, আমাকে তো মাথায় সবসময় দাদা বলে গেল যেমন করে হোক কাজটা তোকে করতে হবে। এদের দুজনকে আলাদা না করলে উত্তম চাকরি করছে, তবেই তো আমি আনন্দে থাকতে পারবো। এভাবে সহজে উত্তমের দাদা বৌদিকে আলাদা করা যাবে না। তার জন্য আমি বহু পেরেন খাটি একটা মুখ্য মসনদ নিয়ে এসেছি। তাই নাকি? তারপর চালটা একটু পাল্টাই যাবে, বুঝলি? কি চাল দেবে এই দাদা? দেখেছিস এটা কি বলতো? রুমাল। এটা সামান্য রুমাল নয়, এই রুমালে মেশানো আছে ক্লোরোফর্ম। রুমাল? হ্যাঁ, যে ডাক্তারবাবুরা হ্যাঁ এই হ্যাঁ ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে অপারেশন করে না, হ্যাঁ, কারো যদি না কেদা হয় সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ঠিক বলেছো দাদা। শোন কি কথা হবে তোকে কানে কানে আমি বলে দিচ্ছি, শোন কথাটা বুঝতে পারছিস? ওই দেখ উত্তম আসছে, উত্তমের বউ যাচ্ছে, চল একটু লুকিয়ে পড়ি আমরা, চল। ও বৌদি, আরে অফিসের সময় হয়ে গেছে আর এখনো তুমি রান্না ঘরে? আমি অফিসে যাবো, তাড়াতাড়ি করো। বৌদি আছো, তুমি বৌদি আছো, চল, চল। এই উত্তম, উত্তম যে আমাকে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, আমি খাবার খেয়ে অফিসে যাব। আমি তো রান্না বান্না কাজ হয়ে গেছে। দাদা, এবার দেখো না আমার অভিনয় যে তুমি আর দেরি নয়, ডাক ওই বুড়ো ভামটাকে ডাক। দাদা! ও বড়দা! বড়দা! ও বড়দা! কে বাইরে কিছু বৌমা কেন ডাক? বল। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। আপনি হয়তো কিছুই জানেন না। আমাকে এই বাড়িতে আপনার ভাইয়ের বউ করে নিয়ে এসেছেন। হ্যাঁ কিন্তু আপনি কাজটা মোটেই ভালো করেননি।
আপনি এই রাধা কৃষ্ণর যুগল মিলন দেখেছেন দাদা? রাসলীলা দেখেছেন? রাসলীলা ওই রাধা কৃষ্ণর যুগল মিলন দেখতে আপনাকে বৃন্দাবনে যেতে হবে না দাদা? আপনি ঘরে দেখতে পাবেন। আমার বাড়িতে হ্যাঁ। আরে দেখা, দেখা নীলিমা। ভালো দেখা। কোথায়? দাদা আমার এখন কি হবে দাদা? আমার এখন কি হবে? উত্তম, নীলিমা, নীলিমা! দয়া, দাদা, এত চিৎকার করছো কেন? কি হয়েছে? বাহ! এতক্ষণ চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিল তোমরা দুজনে রাধা কৃষ্ণের যুগল মিলনের মতো ঘুমিয়েছিলে। আমরা দুজনে রাধা কৃষ্ণের যুগল মিলনের মতো ঘুমিয়েছিলাম। আমি এর অর্থটা তো বুঝতে পারলাম না। কি হাক! বলতে চাইছো তোমরা? কি বলতে চাইছি এখনো বুঝতে পারলে না? না, আমি বুঝতে পারছি না তোমরা কি বলতে। তাই যদি হয় দাদা কথাটা খুলে বলুন, তবে তো বুঝবে। কি আর বলতে চাই দাদা? দাদা তো নিজের মুখে বলতে পারছে না। দাদা নিজের চোখে দেখেছে। নীলিমা! আমরাও নিজের চোখে দেখেছি। কি তোমরা নিজের চোখে দেখেছো? কি আবার দেখবো? তোমরা দুজনে একসাথে গোপনে প্রেমে না! না, নীলিমা, না! এমন কথা তুমি বলো না, নীলিমা। এমন কথা তুমি বলো না। ছি, নীলিমা, ছি। তুমি এমন কথা বলতে পারলে? ছি, আমি ছি। তার তা মানে- তুমি একটা অসভ্য মেয়ে। তার মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ, তুমি তো গোপনে গোপনে ভালোবাসা আছে তোমার তোমাদের। সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে? না, 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 নীলিমা, না। এমন কথা তুমি ছি, বলো না। ছি দিদি। তোমার সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। তোমার মনে যদি এই ছিল, তাহলে কেন কেন এই বাড়িতে আমাকে ছোট বউ করে এনেছো? তুমি তো উত্তমকে নিয়ে থাকতে হতে। কেন আমার এই জীবনটা চুপ করো, নীলিমা, চুপ করো। আমি আর শুনতে পারছি না। আমি আর শুনতে পারছি না। দাদা বলো, দাদা বলো, তুমি হ্যাঁ। কি দেখেছো? থাক, তোকে বলতে হবে না। দাদা দয়া, এই বাড়িতে আমি আর থাকতে চাই না। এই বাড়ি পরিত্যাগ করে আমি এখনই চলে যেতে চাই। না, 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 আমি এই বাড়ি পরিত্যাগ করে চলে যেতে পারবো না। দিল করে এই সংসারটাকে আমি আগলে রেখেছি। এই সংসার ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারবো না। তুমি আমায় কোথাও চলে যেতে বলো না স্বামী। তবে কি তুমি? আমি উত্তমকে ছেড়ে যেতে পারবো না। বাহ 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 বাহ, বাহ! অতি চমৎকার, অতি চমৎকার। তবে কি তুমি যদি এই বাড়ি ছেড়ে না যাও, না, তুমি কি তোমার স্বামীর মরা মুখ দেখতে চাও? তুমি কি বলছো? তুমি কি বলছো? না, আমি আমার স্বামীর মনে মুখ দেখতে চাই না। কিন্তু উত্তম যে আমার সন্তান, তাকে যে আমি সন্তান স্নেহে লালন পালন করেছি, আজ আজ তোমরা না জেনে না শুনে আমার আমার মাথায় এত বড় কলঙ্কের পরশরার বোঝা চাপিয়ে দিয়েছো। ওকে বিশ্বাস করো, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। উত্তমের সঙ্গে তাহলে আমার চলো। কোনো কলঙ্কের বোঝাকে চাপা দিতে তুমি আমার হাত ধরে এ বাড়ি পরিত্যাগ করে চলো। দয়া, দাদা পারলে, দাদা পারলে তোমার ভাইকে অবিশ্বাস করতে পারলে? ওরে দাদা, উত্তম, তোকে ছোট্ট থেকে মানুষ করেছিলাম ভাই। ওরে, তোর মুখে না খেয়ে খাবার তুলে দিয়েছি, কতদিন অনাহারে থেকেছি। বাবা মা মরে যাওয়ার পর এই ছোট্ট একটা কুড়ো এই বুকে করে একটু একটু করে মাটি নিয়ে আমি তৈরি করেছিলাম। যাবার সময় আমি কিচ্ছু নেব না, এই কুড়ো বাড়িটাকে আমি তোকেই দিয়ে গেলাম, তোকেই দিয়ে গেলাম। যদি শুনিস, দাদা বলে গেছে
নীলিমা আছে তোর সাথে। তোমার বিয়ে করাবো, তুমি একা হবে কেন? এই তো এই তো আমার মনে পড়ে গেছে। কে বলে আমি একা, কে বলে আমি অসহায়? আমার বিয়ে করে বউ আছে আমার পাশে, আরে বিশেষ করে আমার শালা বাবু। ঠিক বলেছো রামাল, তুমি আছো আমার পাশে, আমার বউ আছে আমার পাশে। শোনো নীলিমা, আমার জীবনে এত বড় উপকার কেউ করতে পারে প্রথম তুমি করলে। উপকার? আমার দাদার বউকে আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু তোমাদের ভাই বোনের লেগে ওদের যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, এর জন্য তোমরা বড় উপকার করেছো। সেই জন্য আমার বউকে আমি পুরস্কার দেবো। আরে নীলিমা উত্তম তোকে পুরস্কার দেবে। আরে বলো কত ভালো কাজ কাছে এসো করেছে। ডার্লিং, কাছে এসো। তুমি আমার জীবনে যে উপকার করলে, এর পুরস্কার কি জানো? এর পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতের পারতাম জামাল, জুতো আমি তোমার মুখে মারতে পারতাম, কিন্তু মারলাম না। কি ভেবে জানো? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কোন মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারে না। শোনো নীলিমা, শোনো দেওয়াল, কলেজে আমি গিয়েছি, লেখাপড়া আমি করেছি। যেদিন কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার কি বলেছিল জানো? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণে বলে জন্ম হয়েছিল মাটি। আর সেই মাটির গলা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা, জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছে লক্ষ লক্ষ কীট পতঙ্গ, তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তোমাদের দুই ভাই বোনের চরিত্র দেখে মন আমার বলছে, সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের বুকে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। না থামাল না, তোকে আমি কিচ্ছু বলবো না, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণাময় ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে সব ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, সে ঈশ্বরের দেখে বলবো, ওগো প্রভু, এরা কি ভুল করছে না নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, তুমি এদের ক্ষমা করে দিও, ক্ষমা করে। দাদা দেখলে তো কেমন ভাবে আমাকে অপমান করলো উত্তম। আরে শান্ত হ, শান্ত হ। এই তো কি করে শান্ত হবো বলতে পারো? এই তো। আরে উত্তম এখন চাকরি করে। দাদা বৌদি ওকে ছেড়ে হাত ছেড়ে চলে গেছে। উত্তমকে কলকাতা নিয়ে যাবো, ভালো একটা বিল্ডিং তৈরি করে দেবো। আরে এখন ওর মাথা খারাপ হয়ে গেছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আর তো মন খারাপ করি না, নে সিগারেট খা, সিগারেট খা, দিয়ে মাথাটা একটু ঠান্ডা কর। শোনো দাদা, খালি মাথা গরম হলে সিগারেট খা, সিগারেট খা। হ্যাঁ বলি একটা ভালো দামি মাল জোগাড় করতে পারলে না? হবে হবে, ধীরে সুস্থে হবে, এখানে নয়। চল আমরা দুই ভাই বোনে রুমে বসে খাবো। হ্যাঁ চলো দাদা, এখন কোনো বাইরে আমি দয়া, বাড়িতে রান্না বান্না করে রেখে একই বস্ত্রে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এইভাবে পথ চলতে চলতে আমি যে আর পথ চলতে পারছি না স্বামী, আমার যে পথ চলতে বড় কষ্ট হচ্ছে। দয়া, এই সামনের গ্রামে গিয়ে আজকে রাতটা আমরা কাটিয়ে দেবো। চলো তোমার দয়া। কাছে একটা কথা বলবো? বলো। দেখো, আমি কখনো তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। তুমি নিজের ইচ্ছায় যা কিছু দিয়েছো তাই নিয়ে আমি সংসারে খুশি থেকেছি। আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে? কেন দেব না? আমি তোমার স্বামী, বলো তুমি আমার কাছে কি চাও, আমি দেব। আমি তোমার কাছে চাই এক মুঠো অন্ন। অন্ন? হ্যাঁ, আমি পথশ্রমে বড় ক্লান্ত হয়ে পড়েছি, দয়া, আর আমি পথ চলতে পারছি না। এ তো দয়া, আমার কাছেও তো কিচ্ছু নেই, তুমিও কিছু খাওনি, আমিও খাইনি। ওগো দয়া, এই গাছতলায় তুমি বসো,
আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি রেল স্টেশনে এই বৃদ্ধ বয়সে আমি কুলিগিরি করতে যাব। না না স্বামী না, এই অসুস্থ শরীর নিয়ে বৃদ্ধ বয়সে তুমি রেল স্টেশনে কুলিগিরি করতে যাবে? যাবো যাবো দয়া, আমি শুধু আমার মুখে এক ফুটো অন্ন তুলে দেওয়ার জন্য? না 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 স্বামী না, আমি তোমাকে- এই যে আমি সহ্য করতে পারি আমি তোমাকে মরে যেতে দেবো না গো। এই যে আমি সহ্য করতে একটা মানুষকে বাঁচাবার জন্য আমি সব বাবুদের হাতে বাইয়ে ধরবো, তাদের কাছে কেঁদে কেঁদে বলবো একটা প্রাণ অকালে ঝরে যাবে, তোমরা আমাকে সাহায্য করো। অবশ্যই আমাকে তাড়াতাড়ি ডাকবে। তুমি থাকো, আমি যাবো। হে করুণা সিন্ধু, আমার স্বামীর কাছে খাবার চেয়ে আমি কি অন্যায় করলাম? আমি যে খিদে জ্বালা সহ্য করতে পারছিলাম না, তাই তো তার কাছে আমি এক মুঠো খাবার চেয়েছি। আমার ঠাকুর, ওগো করুণাময়, তুমি আমার স্বামীকে বিপদ মুক্ত করো ঠাকুর, তুমি আমার স্বামীকে বিপদ মুক্ত করো। পদ বলে না কোন পদে কোন পদে সান্তনা পদ বলে না পদ বলে না
এক নদী দেখতে পাচ্ছি, ওই নদীতে গিয়ে আমার জীবন বিসর্জন করে দেবো। ওগো মা, তুমি যখন আমায় পৃথিবীতে জন্ম দিয়েছিলে, তখন তুমি আমাকে তোমার সাথে কেন নিয়ে চলে গেলে? আমি যে আর বাঁচতে চাই না মা, তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে যাও মা, আমি তোমার সাথে যাবো মা, আমি দাদু, তুমি এখানে? তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে দিদিমণি? হ্যাঁ দাদু। তুমি তোমার এই তাছাড়া- গর্বের সন্তান, তুমি তার কথা একবার চিন্তা করলে না দিদিমণি? তুমি বুঝতে পারছো না দাদু, আমি কেমন করে বাঁচবো? একটু থাকার জায়গা নেই, তো বলো আমি খেতে পর্যন্ত পাচ্ছি না। দেখো আজকে কতদিন হয়ে গেল, আমার আমার খুব খিদে পেয়েছে, আমি তো কিছুই খেতে পাইনি। বলো তাহলে আমার এই জীবনটা রেখে আর কি হবে? তাই তো আমি চাইছি ওই নদীতে আমার জীবন বিসর্জন আমি দিয়ে দিতে চাই। অত বড় বড় কাজ করো না। তুমি তুমি নিজের জন্য না, তোমার ওই গর্বের সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। তোমার বাড়ি কি হয়েছে? আমি তোমার পেছু পেছু দৌড়াতে দৌড়াতে সেই বাড়ি থেকে আমি তোমাকে খুঁজতে খুঁজতে আজকে তোমার কাছে এসে পৌঁছেছি দিদিমণি। দাদু দিদিমণি, এত বড় অন্যায় তুমি করো না। আমারও একটা ছোট্ট কুড়ে ঘর আছে দিদিমণি। দীর্ঘদিন তোমাদের ওই বাড়িতে কাজ করেছি, কিন্তু আমার বাড়ির কথা আমি নিজেই ভুলে গেছি যে আমারও একটা বাড়ি আছে। চলো না দিদিমণি, তোমার ওই গর্বের সন্তানকে নিয়ে ওই 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 আমার ছোট্ট কুড়ে ঘরে তুমি আমার সঙ্গে যেয়ে থাকতে পারো না? না দাদু, আমি যদি তোমার সাথে যাই, বাপি জানতে পারলে হয়তো তোমার উপরে বাপি খুব রাগ করবে, তাই আমি তোমার সঙ্গে যেতে পারবো না। না না, তুমি ফিরে যাও না না দাদু। দিদিমণি, তোমার ভয় নেই। তোমার বাবি কিচ্ছু জানতে পারবে না। আমি যেমন ছোট্ট থেকে তোমাকে মানুষ করেছি, তোমার ওই গর্বের সন্তানকেও আমি ঠিক 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 তেমনি ভাবে মানুষ করব। তুমি চলো 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 দিদিমণি, আর কোনো ব্যথা নেই, চলো চলো দাদু। এই তো রেল স্টেশন। এই রেল স্টেশনে আমি এসেছি আমার স্ত্রীকে বাঁচাবার জন্য। ওগো ভাইয়েরাম, ওগো মায়েরাম, ওগো বোনেরাম, একটা প্রাণ বাঁচাবার জন্য তোমরা পারবে না আমার মাথায় মুখ তুলে দিতে? তোমরা পারবে না ওই মেয়েটার প্রাণ বাঁচাতে? পয়সা দিতে দাও, দাও। এই মুহূর্তে ওই মেয়েটার প্রাণ বাঁচাতে তোমরা এগিয়ে এসো। দাও দাও বাবু, ঘুমায়েরা, তোমরা আমাকে কুলি নাও, আমার স্ত্রীকে বাঁচাতে তোমরা কিছু পয়সা দাও। বাবু কুলি দেবে, বাবু কুলি, তোমরা ডাকে পরে পেট জ্বালাও মন করে, যে পেট জ্বালাও কত
কুলি আজকের দিনে এখানে কেউ নেই, কুলি হচ্ছে একমাত্র আমি। বাবু আপনার কি আছে আপনি আমার মাথায় তুলে দিন, আমার পয়সার খুব প্রয়োজন। আরে না, আমি তখন থেকে কুলি কুলি রাখছি, তুমি শুনতে পাচ্ছ না? আমার ব্যাগটা নিয়ে একটু রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই কি হলো, তুমি নেবে? হ্যাঁ নেব নেব, চলুন বাবু চলুন, আপনাকে দেব। লোকের পূজা মাথায় করি, তখনই আমার বোঝা উচিত ছিল এই কুলিটা যে দুর্বল। আমার ব্যাগটা ফেলে দিলি, মাথা তো মাথাটা ঘুরে গেছে বাবু। আজকে যেতে কি বর্দা, বর্দা না, এ কি বর্দা? আজ আপনি রাস্তার কুলি? আমি ছি, 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 বর্দা, আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে বর্দা। আপনার ভাই উত্তম চাকরি করছে আর আপনি রাস্তায় কুলিগিরি করছেন। এটা যাওয়ার ভাগ্য। যে ভাইকে কোলে পিঠে করে মানুষ করলেন, নিচে না খেয়ে তাকে খাইয়ে মানুষ করলেন, সেই ভাই আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে রাস্তার কুলি বানিয়ে দিল বর্দা। কি বলবো বর্দা, যার যা কপালে লেখা আছে। দেখি আমার কপালে আবার কি লেখা আছে, আমার ব্যাগটা ঠিক মতো। দামি দামি জিনিস ছিল ভেঙে সব টুকরো টুকরো হয়ে গেছে। হারামজাদা, আমার শখের বোন, শখের বোনের জন্য আমি শখের মালপত্র নিয়ে যাচ্ছিলাম। আমার মনটা খারাপ। মারবে না বাবু, অনাহারে আছিস, মারবে না। কইতে পারবি না বললি না? আমার দামি দামি